ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষা বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার প্রোভাইড করব তোমাদের সামনে এই ভিডিওর ভিতর দিয়ে। দেখো, এর আগের কয়েকটি ভিডিওতে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরেই 20 নম্বরের একটি প্রশ্ন উত্তর দিয়েছি, কিন্তু সেটি ছিল একটি প্রতিবেদন আকারের 20 নম্বরের অ্যান্সার। এছাড়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরে 10 নম্বরেরও একটি ভিডিও আমি এর আগে আপলোড করেছি। যদি পরীক্ষায় নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় 10, 20তে একসাথে আসে, দুটো প্রশ্ন একসাথে মিলিয়ে, সেক্ষেত্রে তোমরা ওই 10 নম্বরের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিডিওটি তোমরা দেখে নেবে, সাথে বিক্রমশিলার 10 নম্বরের অ্যান্সার করলেই দুটো প্রশ্নের উত্তর একসাথে হয়ে যাবে। কিন্তু যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ে 20 নম্বরের একটা প্রশ্ন আসে, প্রশ্নটা ঠিক এইভাবে আসে, শিক্ষা বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কি অবদান, তাহলে সেই যে 20 নম্বরের নোটসটা হবে, সেই নোটসটাই আমি এই ভিডিওতে তোমাদের সামনে প্রোভাইড করব। তোমাদের এই ফোর্থ সেমিস্টারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিওতে আপলোড করেছি। এই ফিফথ পেপারে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরেই এই প্রশ্নটা দেওয়া বাকি ছিল 20 নম্বরের। যদিও চ্যানেলে আমি বলেছি যে 20 নম্বরের নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদন আকারের নোটস দেওয়া আছে, কিন্তু প্রপারলি যে এই পেপারের জন্য উপযুক্ত শিক্ষা বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি, এই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তার উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তা দেখো, নালন্দা কথার অর্থ হচ্ছে জ্ঞান বা জানার আগ্রহ। তা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে প্রথম তৈরি হয় গুপ্ত যুগে। গুপ্ত রাজা কুমার গুপ্ত, যার রাজত্বকাল ছিল 414 থেকে 54, তার এই রাজত্বকালের কোনো একটা সময়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয় তিনি তৈরি করেন। সঠিক এর যে তারিখ, সেই তারিখ কিন্তু জানা যায় না। শুধু এইটুকু জানা যায়, গুপ্ত সম্রাট কুমার গুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি তৈরি করেন, এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। শুধু ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ভারতের কিন্তু প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা নয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তো বিভিন্ন কারণে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেই জায়গায় উঠে আসে নালন্দা বিশ্ববিদ্যালয়। আবার নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ধ্বংসপ্রাপ্ত হয়, তখন ইংল্যান্ডে কেমব্রিজ, অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমানকালে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপের উপরে গড়ে তোলা হয়েছে নতুন করে নব্য নালন্দা বিশ্ববিদ্যালয়। তা যাই হোক, এই নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাচীন ভারতের ইতিহাসে, বিশেষ করে আদি মধ্যযুগের ইতিহাসে ভারতের শিক্ষা বিস্তারে বিরাট বড় এক ভূমিকা নিয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে যারা শ্রেষ্ঠ, পড়াশোনায় খুবই ভালো এমন ছাত্ররা এখানে আসতেন পড়াশুনো করার জন্য, উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে তারা এখানে আসতেন। এবং এখানে যে প্রবেশিকা পরীক্ষা, যাকে আমরা বলি এন্ট্রান্স, সেই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে রীতিমতো কঠিন পরীক্ষায় পাশ করে তারপরে এখানে ভর্তি হতে হতো। এবং এখানে অনেকগুলো বিষয়ে প্রতিটা ছাত্রকে কিন্তু অধ্যয়ন করতে হতো। প্রায় 15টি সাবজেক্ট বা অধ্যায় প্রতিটা ছাত্রকে এখানে অধ্যয়ন করতে হতো। একবারে অ্যাডমিশনের পর প্রায় 7 থেকে 8 বছর একাধিক্রমে এই স্টুডেন্ট বা এই ছাত্রদেরকে কিন্তু পড়াশুনো করতে হতো। এখানে প্রায় 10,000 ছাত্র এখানে পড়াশুনো করতেন এবং প্রায় 1,500 শিক্ষক এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পড়াতেন। গুরু শিষ্যের সম্পর্কের উপরে খুবই জোর দেওয়া হয়েছিল এবং প্রাচীনকালে যে আশ্রমিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ গুরু একটা বটগাছের গোড়ায় বসে তিনি শিক্ষা দিচ্ছেন আর নিচে ছাত্ররা বসে আছে, এই মডেলে এখানে কিন্তু শিক্ষা দেওয়া হতো। বিভিন্ন সাবজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো এখানে পড়ানো হতো সেটা হচ্ছে বেদ, ব্যাকরণ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, পালি সাহিত্য, গণিত, ইতিহাস, ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা, নীতিশাস্ত্র, অলঙ্কার, অশ্ববিদ্যা, চিকিৎসাবিদ্যা, বিভিন্ন বিষয় প্রতিটা ছাত্রকে পড়তে হতো। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আবাসিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ছাত্ররা এখানে থাকতেন,
থেকে তাদেরকে পড়াশুনো করতে হতো। এবং বলা হয় বিশ্বের প্রথম আবাসিক বিদ্যালয় ছিল কিন্তু, বা বিশ্ববিদ্যালয় ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। সরকারি সহযোগিতায় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের খরচ চলতো, অর্থাৎ যে রাজা থাকতেন দেশে সেই রাজারা এখানে প্রচুর দান ধ্যান করতেন, অনেক জমি দান করতেন। নালন্দার অধীনে অনেক জমি ছিল, সেই জমি থেকে যে রাজস্ব আসতো সেই রাজস্ব দিয়েই নালন্দার এই ব্যয়ভার কিন্তু বহন করা হতো। এছাড়া যারা কৃতি ছাত্র ছিল তাদের এখানে কিন্তু বিনা পয়সায় তাদেরকে এখানে পড়াশুনো করার সুযোগ দেওয়া হয়েছিল। তো এক কথায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। চীন, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে বহু ছাত্র এখানে আসে পড়াশুনো করার জন্য। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে উৎকর্ষ, যে গুণগত মান বিশ্বের দরবারে ছিল, মানে ভারতবর্ষকে উপস্থাপনা করার মতো একটা বিশ্ববিদ্যালয় ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত যুগের পরে যখন হর্ষবর্ধনের রাজত্বকাল, তখন হর্ষবর্ধন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটি বিহার নির্মাণ করেছিলেন। স্কন্দগুপ্ত নির্মাণ করেন বিশ্ববিদ্যালয়, আর পরবর্তীকালে হর্ষবর্ধন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এখানে একটি বৌদ্ধ ধর্মের যে মানে বিহার হয় সেই বিহার নির্মাণ করেন। আমরা জানি বৌদ্ধ ধর্মের 3 ধরনের স্থাপত্য আছে: স্তূপ, চৈত্য এবং বিহার। বিহারগুলোতে সাধারণত বৌদ্ধ ধর্মের যারা অনুরাগী তারা সেখানে থাকতেন, আবাসিকভাবে থাকতেন, এবং এই জায়গাটাকে বলা হতো বিহার। যে বিহারগুলো আকারে অনেক বড় হতো তাকে বলা হয় মহাবিহার। এই মহাবিহারে শিক্ষা দেওয়া হতো ছাত্রদের উদ্দেশ্যে, এবং এখানে একটা বিদ্যা চর্চার কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল এই মহাবিহার। যে মহাবিহারগুলো এইভাবে বিদ্যা চর্চার সাথে যুক্ত হতো সেগুলো ক্রমে ক্রমে বিশ্ববিদ্যালয়ের রূপ ধারণ করেছিল। তা নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু এভাবে হয়নি। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের নালন্দা জেলায় প্রথমেই তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের রূপে। পরবর্তীকালে হর্ষবর্ধন এখানে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। এবং আমরা জানি যে হিউয়েন সাং চীনা পর্যটক, তিনি আসেন হর্ষবর্ধনের রাজদরবারে এবং তিনি অনেক দিন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরবর্তীকালে 674 নাগাদ ইত সিং আছেন চীনা পর্যটক, তিনিও কিন্তু নালন্দা পরিভ্রমণ করেন। শুধু এই হিউয়েন সাং বা ইত সিং নয়, সেই সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক জ্ঞানী গুণী ছাত্র তারা এখানে এসেছেন, পড়াশুনো করেছেন, এবং এই জ্ঞানের আলোকে তারা দেশে ফিরে গিয়ে সেই বিদ্যার জ্ঞান কিন্তু অন্যদের মধ্যে তারা বিতরণ করেছেন। তা নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের ইতিহাসে ছিল এক বিস্ময়, এক কথায় একটা বিস্ময়। এত সুন্দর একটা শিক্ষা পরিকাঠামো এখানে গড়ে উঠেছিল, স্বশাসিত একটা শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল, তা এক কথায় অবিস্মরণীয়। পরবর্তীকালে আমরা দেখব যে পাল ও সেন যুগের কথা যদি আমরা বলি, তার মধ্যে পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, বিশেষ করে ধর্মপাল, দেবপাল। তা দেবপালের রাজত্বকালে, পাল রাজা দেবপালের রাজত্বকালে সুমাত্রার বালপুত্রদেব, সুমাত্রার রাজা বালপুত্রদেব, তিনি নালন্দাতে একটা বৌদ্ধ মঠ নির্মাণ করেন। তাহলে প্রথমে স্কন্দগুপ্ত এখানে বিশ্ববিদ্যালয় তৈরি করছেন, হর্ষবর্ধন এখানে বৌদ্ধ বিহার তৈরি করছেন, আর বালপুত্রদেব এখানে নির্মাণ করছেন বৌদ্ধ মঠ। এইভাবে এটা রূপান্তরিত হয়। তা এক কথায় নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিহার নির্মিত হয়, বৌদ্ধ মঠ নির্মিত হয়, এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন এবং ছাত্রদেরকে শিক্ষা দিতেন। এই বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট বড় মাপের একটা গ্রন্থাগার ছিল, যার 3টি অংশ ছিল: রত্নদধি, রত্নরঞ্জক, রত্নসাগর। তা এইভাবে এটা ছিল প্রাচীন ভারতের শিক্ষার প্রধান কেন্দ্র এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, যিনি 1204 খ্রিস্টাব্দে বাংলাদেশ আক্রমণ করেন, তার আগে তিনি বিহার আক্রমণ করেন, মানে বিহার রাজ্য আক্রমণ করেন, এবং বিহার রাজ্য আক্রমণ করার সময় তিনি নালন্দাও আক্রমণ করেছিলেন, এই ভেবে যে এখানে হয়তো অনেক সোনা দানা, রত্ন মাণিক্য এখানে লুকিয়ে আছে। কিন্তু এটা তো একটা শিক্ষা কেন্দ্র, সেখানে কোনো টাকা পয়সা নেই, কোনো ধনদৌলত ছিল না, কোনো সোনা দানা ছিল না। ফলে বখতিয়ার খলজি হতাশ হন, এবং হতাশায় তিনি এখানকার যে গ্রন্থাগার, যেখানে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুঁথি, মূল্যবান পুঁথি ছিল, সেই পুঁথি
সেই গ্রন্থাগারকে তিনি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ভস্মীভূত হয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু ধ্বংস হলেও প্রাচীনকালে বিশ্বের দরবারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভারতের একটা উপস্থাপনা ছিল, প্রাচীন ভারতের শিক্ষার একটা প্রধান কেন্দ্র হিসাবে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল এবং এর গরিমা, এর উৎকর্ষতা বিশ্বের মানুষের কিন্তু নজর কেড়েছিল। পরবর্তীকালে বললাম যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয় এবং এই জায়গায় বিদেশে গড়ে ওঠে অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়। তো এই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরে 20 নাম্বারের প্রপার অ্যান্সার আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 4th সেমিস্টার হিস্ট্রি অনার DSCC 5 20 নম্বরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। নালন্দা শব্দের অর্থ হলো জ্ঞান বা জানার আগ্রহ। গুপ্ত সম্রাট কুমারগুপ্ত 414 থেকে 55 বর্তমান বিহারের নালন্দা জেলায় নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রূপে দীর্ঘকাল খ্যাতির শিখরে বিরাজ করেছিল। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন গুপ্ত সম্রাটগণ এর পৃষ্ঠপোষকতা করেন। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত নালন্দায় একটি বিহার নির্মাণ করেছিলেন বলে হিউয়েন সাং উল্লেখ করেছেন। চীনা পর্যটক হিউয়েন সাং এখানে পড়াশোনা করেছিলেন। ইত সিং 675 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটি অবৈতনিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি দানে এই প্রতিষ্ঠানের খরচ চলত। দেশ বিদেশের বহু ছাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো, কিন্তু এখানে ভর্তি হওয়া খুব সহজ ছিল না। প্রতিটি ছাত্রকে প্রবেশিকা পরীক্ষা পাশ করে এখানে ভর্তি হতে হতো। পরীক্ষাও ছিল খুব কঠিন। ভর্তি হওয়ার পর একাদিক্রমে 7 থেকে 8 বছর এখানে থেকে পড়াশোনা সম্পূর্ণ করতে হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ে অন্তত 15টি বিষয় পড়ানো হতো। বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল বেদ, বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, নীতিশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, আয়ুর্বেদ, পালি সাহিত্য, গণিতশাস্ত্র, রসায়ন, পদার্থবিদ্যা, ভূগোল, ইতিহাস প্রভৃতি। সবগুলি বিষয়ই ছাত্রদের চর্চা করতে হতো। বিশ্ববিদ্যালয়ের বিশাল গ্রন্থাগার ছিল। এর 3টি ভাগ ছিল, রত্নরঞ্জক, রত্নদধি ও রত্নসাগর। গ্রন্থাগারে বহু পুঁথিপত্র ও আকর গ্রন্থ থাকত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকি ভারতের বাইরের বিভিন্ন দেশ থেকেও ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসতো। চীন, তিব্বত, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছাত্ররা এখানে আসতো। অনেক রাত পর্যন্ত পঠন পাঠন চলত। ছাত্র শিক্ষক সম্পর্ক ছিল মধুর। পঠন পাঠনের বিষয়ে ছাত্ররা সর্বদা শিক্ষকদের সান্নিধ্য লাভ করতে পারত, তবে সকলকেই কঠোর নিয়ম কানুন মেনে চলতে হতো। দক্ষিণ বিহারে বর্তমান রাজগীরের কাছে বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে নালন্দা অবস্থিত ছিল। ওই এলাকায় বর্তমান বারগাঁও নামে এই শিক্ষা কেন্দ্রটির ধ্বংসাবশেষ লক্ষ্য করা যায়। ঠিক কবে ও কে এই বৌদ্ধ শিক্ষা কেন্দ্রটি স্থাপন করেছিলেন সে বিষয়ে সঠিক কোনো তথ্য আমাদের হাতে নেই, তবে একথা নির্দ্বিধায় বলা যেতে পারে যে খ্রিস্টীয় 5ম শতকের গোড়ায় এদেশে আগত চীনা পর্যটক ফাইয়েন পাটলিপুত্রে অবস্থান করা সত্ত্বেও এই বৃহৎ মহাবিহার সম্পর্কে কোনো কথা বলেননি। অথচ হিউয়েন সাং খ্রিস্টীয় 7ম শতকের বিবরণে এর সমৃদ্ধি ও ভূয়সী প্রশংসার স্থান পেয়েছে। তবে তার বিবরণ থেকে অনুমিত হয় যে গুপ্ত আমলে খ্রিস্টীয় 5ম শতকের শেষ দিকে এটি নির্মিত হয়েছিল। সমসাময়িক কালের নালন্দার এই বৃহৎ বৌদ্ধ মঠটি লেক সমূহে শ্রী নালন্দা মহাবিহার নামে পরিচিত। বস্তুত এটি ছিল একটি কেন্দ্রীয় বিহার বা বিশ্ববিদ্যালয়, যার অধীনে ওই শহরের মধ্যেই অবস্থিত ছিল ক্ষুদ্র ক্ষুদ্র আবাসিক বিহার বা কলেজ মহাবিদ্যালয়। নালন্দা মহাবিহারটি একই সাথে ছিল ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষার কেন্দ্র। এই কারণেই সম্ভবত লেক সমূহে একে বলা হয়েছে মহাগ্রহার। প্যারা করে দেখো, হর্ষবর্ধনের সময় হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণকালে নালন্দা বিশ্ববিদ্যালয় খ্যাতি ও সমৃদ্ধির চূড়ান্ত সীমায় পৌঁছেছিল। উল্লেখ্য, চীনা পরিব্রাজক নিজেই 2 বছর এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ছিলেন। এর ফলে এই প্রতিষ্ঠানটির সঙ্গে তার প্রত্যক্ষ ঘনিষ্ঠ সংযোগ স্থাপিত হয়। এক্ষেত্রে তার প্রদত্ত বিবরণ বিশেষ মূল্যবান। তিনি লিখেছেন যে প্রায় সর্বদাই এই বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্র অধ্যয়ন করত এবং তাদের শিক্ষাদানের জন্য নিযুক্ত ছিলেন 1,500 জন শিক্ষক। আবাসিক ছাত্র ও পণ্ডিত গণ অনেকেই ছিলেন ভারতের বাইরের বিভিন্ন দেশ, যেমন কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া,
তিব্বত, চীন এবং সিংহলের। প্রধানত উচ্চতর জ্ঞান অর্জন ও গবেষণার জন্য তারা নালন্দায় আসতেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল স্নাতকোত্তর পাঠদানের কেন্দ্র। ছাত্রের সংখ্যাগত দিক থেকে এটা ছিল একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান। কলা ও বিজ্ঞানের বিভিন্ন শাখা, ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিষয় এবং দার্শনিক চিন্তাধারা সম্পর্কে শিক্ষা এখানে দেওয়া হতো। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় যে মহাযান বৌদ্ধ ধর্ম ছাড়াও 18টি সম্প্রদায়ের কর্মধারা সম্পর্কে এখানে ওয়াকিবহাল করা হতো। এছাড়াও হেতুবিদ্যা, শব্দবিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং বেদ, সাংখ্য প্রভৃতি সাধারণ বিষয়েও শিক্ষা দেওয়া হতো এই বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি প্রতিপত্তি এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যে জীবনের ঝুঁকি নিয়েও নানা দুর্গম পথ অতিক্রম করে বিদেশ থেকে বহু পণ্ডিত এখানে শিক্ষাদান ও গ্রহণ করতে আসতেন। প্যারা করে দেখো, বিশাল সংখ্যক ছাত্র পণ্ডিতদের থাকা ও পঠন পাঠনের জন্য গৃহ ও আবাসস্থলের সুন্দর বিবরণও রেখে গেছেন চীনা পর্যটক হিউয়েন সাং। তিনি লিখেছেন যে 7টি মঠ ও 8টি হলঘর তিনি প্রত্যক্ষ করেছিলেন। প্রতিটি মঠে কতকগুলি কামরা ছিল। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু গ্রাম ও জমি ছিল, যার রাজস্ব থেকেই মূলত এর রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহ হতো। এই মহাবিহারের আবাসিক ছাত্রদের বিনা খরচে খাদ্য, পোশাক, পরিচ্ছদ, শয্যা, ঔষধ প্রদান করা হতো। সর্বোপরি তাদের পড়াশোনার জন্য কোনো টিউশন ফি লাগতো না। শিক্ষার কেন্দ্র হিসেবে নালন্দার এই খ্যাতির পিছনে প্রধান অবদান ছিল শিক্ষকদের। চীনা পর্যটকের বিবরণ থেকে অবগত হওয়া সম্ভব যে তার তথা হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান তথা অধ্যক্ষ ছিলেন শিলভদ্র নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত। শিলভদ্রের যোগ্য সহায়ক ছিলেন কিছু খ্যাতিমান শিক্ষক। এরা হলেন যথাক্রমে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পূর্বতন সভাপতি ধর্মপাল, গুণমতী, স্থিরমতী, প্রভামিত্র, জিন মিত্র এবং জ্ঞানচন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান তথা পঠন পাঠন চলত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। এছাড়াও ছাত্রদের লব্ধ জ্ঞানের উপর সেমিনার প্রদানের প্রথা চালু ছিল। এইভাবে দেখা যায় যে হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। প্রসঙ্গত বলা যায়, হর্ষবর্ধন তার রাজত্বকালে দীর্ঘ সময় ধরে শৈব ধর্মের প্রতি আস্থাশীল ছিলেন। 628 ও 631 খ্রিস্টাব্দে যথাক্রমে তার বাঁশখেরা ও মধুবন তাম্রশাসনে হর্ষ পরম মহেশ্বর বলে চিহ্নিত হয়েছেন। তার রাজধানী কনৌজ ছিল চণ্ডী ও মহাকালের মন্দির। এছাড়া কোনো যুদ্ধভিযানে বের হওয়ার আগে তিনি নীল রোহিত অর্থাৎ রুদ্র শিবের পূজা করতেন। তবে তার শাসনকালের শেষ দিকে 640-এর দশকে তিনি মহাযান বৌদ্ধ ধর্মে আস্থাশীল হন। এক্ষেত্রে চীনা বৌদ্ধ ভিক্ষু হিউয়েন সাংয়ের ভূমিকা অনস্বীকার্য। একথা অবশ্য নির্দ্বিধায় বলা যায় যে বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেও অন্যান্য ধর্মের প্রতি তিনি অশ্রদ্ধার মনোভাব পোষণ করতেন না। চীনা পর্যটক হিউয়েন সাং নালন্দা মহাবিহার ছাড়াও পূর্ব ভারতের বিশেষ করে বাংলায় বেশ কিছু বিহারের উল্লেখ করেছিলেন তার বিবরণমূলক গ্রন্থ। কালের নিয়মে সেগুলি প্রায় সবটাই ধ্বংস হয়ে গেছে। সাম্প্রতিক কালে খনন কার্যের সূত্র ধরেই এগুলি সম্পর্কে ক্রমশ আমাদের ধারণা স্বচ্ছ হচ্ছে। প্রসঙ্গত বলা যায়, হিউয়েন সাং তাম্রলিপ্ত বন্দরের কাছাকাছি এলাকায় 10টি মহাবিহার প্রত্যক্ষ করেছিলেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, এই 10টির মধ্যে একটির চাক্ষুষ প্রমাণ মিলেছে বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার মোগলমারিতে 6ঠবার উৎখননের সূত্র ধরে। এই বিহারটির চারপাশের প্রাচীর, অলঙ্করণ ও অন্যান্য বিভিন্ন নিদর্শনগুলির মধ্যে পাল যুগের শিল্পরীতির কোনো প্রভাব না থাকায় বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে এটি নির্মিত হয়েছিল খ্রিস্টীয় 5ম থেকে 7ম শতকের মধ্যে কোনো এক সময়। পাল রাজারা ছিলেন শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক। তাদের পৃষ্ঠপোষকতায় শিক্ষা সাহিত্য অভূতপূর্ব উন্নতি হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় পাল যুগে তার হারানো গৌরব ফিরে পেয়েছিল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা দেবপালের আমলে সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্র দেব তার অনুমতি নিয়ে নালন্দায় একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেছিলেন। দেবপালের প্রয়াসে সে যুগে নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় দীর্ঘকাল যে খ্যাতির আলো ছড়িয়েছিল তা ছিল এক কথায় বিস্ময়কর। কিন্তু 1199 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বাখতিয়ার খলজির বিহার আক্রমণের ফলে বিশ্ববিদ্যালয়টি ধ্বংসপ্রাপ্ত হয়। বিহার আক্রমণ করে বখতিয়ার অন্যান্য সৌধের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটিও আগুনে পুড়িয়ে দেন। এইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পতন ঘটে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো এই ছিল শিক্ষা বিস্তারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা, তার উপরে 1000 ওয়ার্ডের অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।